স্বাগত নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। বিশ্বের অন্যতম জনবহুল নগরী ঢাকা। জনসংখ্যার চাপে নগরীতে কমছে বৃক্ষরাজি, সবুজের পরিমাণ। হারিয়ে যাচ্ছে পার্ক, খেলার মাঠ। যতটুকু অবশিষ্ট আছে তাও হুমকির মুখে। নগরায়নের তীব্র চাপ উপেক্ষা করে কিভাবে এই নগরীকে বাসযোগ্যতা ফিরিয়ে আনা সম্ভব, এ নিয়ে আজ আলোচনা করব আমাদের সহকর্মী সেলিয়া সুলতানার সাথে। তিনি এ বিষয়ে দীর্ঘদিন থেকেই রিপোর্টিং করছেন। জনাব মিস সেলিয়া সুলতানা, আপনাকে স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমরা যেটি বলছিলাম যে এই নগরী দিনে দিনে কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে। আপনি কাজ করতে যে নিশ্চয়ই দেখেছেন যে এই নগরীতে দিনে দিনে কমছে সবুজের পরিমাণ এবং খেলার মাঠ সেটিও কমে মানে অল্প কিছু সংখ্যক এসে দাঁড়িয়েছে। তো আপনার পর্যবেক্ষণটাই শুরুতে জানতে চাই যে আপনি ঢাকা শহরকে কিভাবে দেখেছেন আর এখন কিভাবে দেখছেন। যেহেতু আপনি সবুজের কথা বললেন, সবুজ কি হয়? সবুজ হচ্ছে তারুণ্য ধরে রাখে। যখন একটি গাছ আমরা দেখি, যখন পাতাগুলো বয়স্ক হয়ে যায়, সে পড়ে যায়, নতুন করে কচি সবুজ সে তার পাতা আসে, তারপরে সে যখন পূর্ণতা পায় তখন হচ্ছে সবুজ পাতা দেখি। সেটার সাথে যদি আমরা ঢাকা শহর বা যে কোনো শহরকে মেলাই, তার মানে সবুজ হচ্ছে সব সময় একটা তারুণ্যের প্রতীক। তো ঢাকা শহরে এখন এই মুহূর্তে আপনি এই তারুণ্যটা পাবেন না। অনেকটা বলা যেতে পারে যে এটা মানে বয়সের শেষ দিকে এক ধরনের। হ্যাঁ, অনেকেই বলছেন যে বাসযোগ্যতা হারিয়েছে ঢাকা। আপনার কাছে মনে হয় কি ঢাকা বার্ধক্যে চলে এসেছে? প্রায় বার্ধক্যে তো চলে এসেছে। কিছু কিছু নতুন শহর আমরা এখন দেখছি, কিন্তু পুরো উপশহরের আশেপাশে যে জায়গাগুলো আছে, এছাড়া যদি আপনি পুরনো ঢাকা, মোহাম্মদপুর বা এই জায়গাগুলোতে দেখেন, এখানে প্রয়োজনের তুলনায় বা যতটুকু মানুষ থাকার কথা তার থেকে বেশি আছে। আপনি যদি যে পরিমাণ ঘনবসতি এলাকা হবে, সে জায়গায় আপনার বাসের জন্য আপনার জায়গার প্রয়োজন হবে, খুব স্বাভাবিক। সে জায়গাগুলোতে কিন্তু এখন আর আমরা গাছ দেখি না। আমি যদি আপনাকে বলি যে আমি মোহাম্মদপুর থেকে আসি, আগে যে রাস্তাগুলোতে ডিভাইডারের মধ্যেও আমি গাছ দেখতাম, এখন সে জায়গায় ডিভাইডারের মধ্যে আমি গাছ দেখি না। পাশে যে গাছটি বড় ছিল সেই কৃষ্ণচূড়া গাছটি কিন্তু আমি দেখি না। আমি হয়তো কাঁঠাল চাপা গাছটি দেখি না। তবে হ্যাঁ, সেটি শুধুমাত্র যে আমাদের নাগরিক প্রয়োজনেই বা বসবাস করার জন্যই যে আমরা আসলে ওই গাছগুলো নিধন করে ফেলছি তাও না। আমাদের অনেক পরিকল্পনার কারণে আপনি দেখবেন যে এয়ারপোর্ট রোড থেকে যদি আসা হয়, 2017 সালে আমরা দেখেছি ওখানে যতগুলো গাছ ছিল আমাদের দেশীয় গাছ ছিল, এবং সে গাছগুলো কিন্তু এত বড় বড় ছিল, সেগুলো সব কেটে ফেলে কিন্তু আমরা ছোট ছোট গাছ নিয়ে এসেছি, বাইরে থেকে আমদানি করা গাছ নিয়ে এসেছি। তার মানে সেখানে এক ধরনের ট্যাক্সের টাকা খরচ হওয়ার ব্যাপার আছে। আমি যদি মোহাম্মদপুর থেকে অনেকটা অপচয়ের ইস্যু, কারণ সেগুলো এখন খুব একটা আমাদেরকে সাপোর্ট দিতে পারে না, পরিবেশকে সাপোর্ট দিতে পারে না। আপনি যদি দেখেন মোহাম্মদপুর থেকে যে রোডটি আছে, 7 মসজিদ রোড, এখানে অসংখ্য গাছ ছিল, সেই গাছগুলোকে আমরা ছেটে ফেললাম, আমরা তারপরে সুন্দর ডিভাইডার করলাম, সেখানে আমরা লাগিয়েছি কি ফুল গাছ। আমরা সেখানে নিম গাছ দেখেছি, আমরা অনেক ধরনের গাছ দেখতাম, সে গাছগুলো কিন্তু এখন নেই। কিন্তু বিষয়টি হচ্ছে আপনার সাস্টেইনেবিলিটি কখন আসে? যখন দেখা যায় এই গাছটি পরিপূর্ণ বয়স হওয়ার পর সে আমাকে কি সার্ভিস দিচ্ছে, সেটি কি আসলে একটি ফুল গাছের দেওয়া সম্ভব? অথবা যে মাটিটি আসলে তৈরি হয়েছে বছরের পর বছর, আমি ওখানে ভিটে মাটির কথা বলি, ভিটে মাটি দেওয়ার কথা বলছি, কিন্তু ওখানে সিমেন্টের পরিমাণ বেশি। সিমেন্ট কি মাটির যে গুণাগুণ সেটিকে ধরে রাখতে পারে? সেখানে যে ঘাস হয় সেগুলোকে আসলে আমাদের যে সে তাপগুলোকে আসলে ধরে রাখতে পারে কিনা? সেখানে আমার যারা সারাদিন কাজ করেন তারা এই যে অফিস থেকে ফিরে যাওয়া, বার্ধক্যের কথা বলছেন, অফিস থেকে যখন আমরা ফিরে যাই তখন কিন্তু আমরা এই সবুজটা দেখি না, আমরা কৃষ্ণচূড়া গাছটা দেখি না, যেটির সাথে হয়তো আমার ভাই বোন বা আমাদের পরিবারের ছোট সন্তানটি পরিচিত হতে হতে স্কুলে গেছে, সে গাছটি কিন্তু আমরা দেখছি না। অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে জেনারেশনগুলো আছে, সে জেনারেশনগুলো কিন্তু গাছের সাথে যে পরিচয় হয়ে ওঠা ছোট থেকে, সেই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে আর হচ্ছে না। ঢাকা শহরে প্রায় এখন 1.6 মানে প্রায় 1,60,00,000 মানুষ বসবাস করে। এরকম জনবহুল একটা শহরে চাইলেই কি সবুজ রক্ষা করা সম্ভব?
সবুজ যতটুকুতে রক্ষা করা সম্ভব ততটুকু কি আমরা করেছি কিনা এটিও কিন্তু দেখার বিষয়। আপনি যদি আনোয়ারা পার্কের কথা বলেন, আপনি খেলার মাঠের কথা বলছিলেন এর আগে, আনোয়ারা পার্কের কথা বলেন, পান্থকুঞ্জের কথা বলছেন, আপনি হাতির ঝিলটি তৈরি করেছেন, সেখানে এখন কিছুটা বেশ খানিকটা আমরা সবুজ দেখি, আমরা এখন দৌড়ে সেখানে যাই। আমরা কিন্তু পান্থকুঞ্জে যে সকালবেলা হেঁটে বেড়ানো, বাচ্চাটাকে হাতে করে নিয়ে যাওয়া, আশেপাশের মানুষ সেটা করে না। ধানমন্ডিতে যারা থাকেন বা একটু আশেপাশে যারা থাকেন তাদের হয়তো বলা যেতে পারে এখানে তারা বেশ কিছুটা সৌভাগ্যবান। আপনি যদি বনানীর দিকে যান সেখানে কিন্তু ডিভাইডারে অনেক গাছ ছিল, কিন্তু এখন আপনাকে পার্কের দিকে ঝুঁকতে হচ্ছে। আপনি কিন্তু ফুটপাতটি সেটি কিন্তু আর এখন সকালে হাঁটার জন্য ব্যবহার করতে পারছেন না। তো এই জায়গাগুলোতে আমরা আসলে কতটুকু ধরে রাখতে পারছি, কতটুকু ধরে রাখতে চাইছি, আমরা আমাদের যে আবাসনগুলো করেছি সেগুলো কি আসলে পরিকল্পিত? সেগুলোর মধ্যে দিয়ে তো আলো বাতাসই যায় না। গাছ হয়তো আমি বারান্দায় করছি, সেটিও কি টিকে থাকছে? সেটিও কিন্তু টিকে থাকছে না। এই যে বড় বড় যে দু একটা পার্ক আছে, দেখা যাচ্ছে যে সরকারি যে জায়গাগুলো সেখানেই সবুজ আছে, এর বাইরে আর কোথাও তেমন সবুজ নেই। বেসরকারি উদ্যোগে বা বেসরকারি যে জায়গাগুলো আছে বা ব্যক্তি পর্যায়ে যে জায়গাগুলো আছে সবাই কিন্তু বাড়িঘর বানিয়েছে। তাহলে কি সবুজ রক্ষার দায় শুধু সরকারের কিন্তু অনেক ব্যর্থতার জায়গা আছে, তারপরও যতটুকু সবুজ আছে ততটুকু কিন্তু সরকারি জায়গাতেই আছে, এর বাইরে অন্য জায়গায় কিন্তু সবুজ নেই বললেই চলে। তাহলে আসলে এই দায়টা শুধু সরকারের না, যারা ব্যক্তি পর্যায়ে আছে তাদেরও কিছু দায় ছিল, তাদেরও দায় আছে। এখানে শহর যখন আপনি থাকবেন, শহরের দায়ভার শুধু সরকার বা সিটি কর্পোরেশনের না। একটি বিষয় যেমন আছে, গাছটা কাটার সময় আমি যখন গিয়ে প্রতিবাদ করব সেটিও কিন্তু নাগরিকের দায়। এই জায়গা থেকে আমি সরকারের জায়গাগুলোতে যে সবুজ আছে সেটি যদি অন্যায়ভাবে মনে হয় যে এখানে গাছ কাটতে দেওয়া হবে না, সেটি যেমন প্রতিবাদ করব, ঠিক একইভাবে আমার এলাকার মধ্যে কোনো একটি বড় গাছ কেটে আমি সেটিকে বাঁচিয়ে রাখতে পারছি কিনা। এখানে কিন্তু আমি যে আবাসনটা গড়ে তুলছি সে আবাসনের প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু আমার রাজুক আছে, অনেক সংস্থাগুলো আছে, তাদেরকেও কিন্তু এই জিনিসটি নিয়ে মানুষের মধ্যে যে সচেতনতা, যে আপনি আপনার বাড়িটি, আমি বাড়ি করলাম ঠিক আছে, কিন্তু বাড়ি যদি আবার গাছটাকে নেওয়ার মতো অ্যাবিলিটিও কিন্তু আমার ওই বাড়িটা করার সময় করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা আসলে যেহেতু সব সময় বেশিরভাগ এই শহরের বেশিরভাগ মানুষ কিন্তু ঢাকার বাইরে থেকে আসেন, তারা কিন্তু এই জিনিসটাকে ওন করতে হবে, শুধু গাছের কথা না। একজন সচেতন নাগরিক তিনি যদি কোনো একটি ময়লা ফেলতে হয় সেটি যেন তিনি ফুটপাতে না ফেলেন। আপনি কিন্তু আমাদের এই সচেতনতা সেটি কিন্তু দেখবেন না। আপনি দেখবেন যে পাবলিক টয়লেট করা হয়েছে, তারপরেও কিন্তু আমরা অনেক ধরনের সিভিক সেন্সের কথা বলি, সেটি কিন্তু আমরা দেখি না। অর্থাৎ সেই জায়গাগুলোতে কিন্তু আমার এক কঠোর নজরদারি আসলে করা সম্ভব নয় এত বড় একটা শহরে, এত ঘনবসতি। কিন্তু প্রতিটি মানুষকে আসলে তার নিজের দায়িত্বটুকু নিতে হবে। আমি আমার বাড়িটি করছি, সেখানে গাছটি আসলে আমি রাখতে চাই কিনা এটির দায় অবশ্যই আমার উপর পড়বে। আমি ছাদে কিছু করতে চাইছি, সেখানে আমার আসলে সে পরিকল্পনা আছে কিনা। নয়তো কয়েকদিন পরে হয়তো আমরা দেখব যে আমরা অক্সিজেনের যে সিলিন্ডার সেটি পিঠে করে ঘুরছি, কারণ কোভিডের সময় আপনি দেখেছেন যে আমাদের সবচেয়ে বেশি অক্সিজেনের প্রয়োজন হয়েছে। আপনি কংক্রিট খেতে পারবেন না, টাকা পয়সা খেতে পারবেন না। যে গাছটিকে আপনার এখন অপ্রয়োজনীয় মনে হচ্ছে, একসময় কিন্তু আমরা শুনেছি যে গাছটি কিন্তু আমাদের জন্য অর্থের অন্যতম একটি উৎস হয়ে যায় বিপদের সময়। এই যে সবুজ কমছে, সেই সাথে খেলার মাঠও কমছে। এই যে খেলার মাঠ কমছে, বলা হচ্ছে যে আমাদের শিশুরা খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ পাচ্ছে না, এর একটি কুফল তারা ডিভাইসের প্রতি আসক্ত হচ্ছে, এবং যারা আরেকটু বড় তারা নানান ধরনের মানে অপসংস্কৃতির চর্চার সাথে জড়িত হচ্ছে। কিশোর গ্যাং এর কথা আমরা শুনেছি, বা দেখা যাচ্ছে যে ভিডিও গেম বা অন্যান্য গেমসে আসক্ত হচ্ছে। এই যে আপনি কি দেখেছেন, বা এই যে খেলার মাঠ না থাকার কুফল সমাজে কতটা পড়েছে? খেলার মাঠ না থাকাটা প্রথমত হচ্ছে, খেলার মাঠটাকে আমার ভালোবাসা শেখাতে হবে আমার বাচ্চাটাকে। খেলার মাঠে কিন্তু বন্ধুত্ব হয়। আপনি যখন ডিভাইসটি তুলে দেন তখন কিন্তু সেই ডিভাইসের সাথেই তার বন্ধুত্ব হয়। তখন কিন্তু মানুষের সাথে যে তা একটা শিশুর সম্পৃক্ততা হয়ে ওঠা এবং আরেকজনকে মেনে নেওয়া, তার মতামতকে মেনে নেওয়া, এই জিনিসগুলো আপনি খেলার মাঠে পাবেন। খেলার মাঠ শুধু যে পার্ক বা হচ্ছে সিটি কর্পোরেশনের নয়, স্কুলগুলোতেও কিছু এই খেলার মাঠটি খুব জরুরি, যেখানে আমি আমার বন্ধু খুঁজে পাবো, যেখানে আমি আরেকজনের মতামতকে গুরুত্ব দিতে পারবো। খেলার মাঠ শুধুমাত্র এটি যে তৈরি করে তা কিন্তু নয়, সাথে কিন্তু আরেকটি জিনিস তৈরি করে, সেটি হচ্ছে যে আমি যে খেলতে গিয়ে হেরে যাচ্ছি সেটাকে
অ্যাডপ্ট করে নেওয়ার এক ধরনের যে মানসিক যে অবস্থা, সেটি কিন্তু সেই শক্তিটি কিন্তু খেলার মাঠ থেকে তৈরি হয়। মানসিক স্বাস্থ্য পুরোটাই ছোটবেলায় আসলে খেলার মাঠ। কিন্তু আমরা ডিভাইস দিয়ে দিচ্ছি, আমরা কোচিংয়ে ঝুঁকিয়ে দিচ্ছি, আমরা পড়াশোনায় অনেক প্রেশার দিচ্ছি এবং প্রতিযোগিতার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তাতে যে জিনিসটি হবে, সেই শিশুটি যখন বড় হয়, সে যখন সামাজিক বেষ্টনী যেটি আছে সেখান থেকে যখন সে তার সম্পৃক্ততা হারাতে থাকে, বড় হওয়ার পর সে তার আশেপাশের মানুষগুলোকে ওইভাবে আর মূল্যায়ন করতে জানে না, কারণ সে নিজে মনে করে যে আমি তো পুরোটাই ক্যাপাবল। কিন্তু এই জিনিসটি তার নিজের থেকে বুঝতে হবে। এটি পরীক্ষার হলে অথবা হচ্ছে ক্লাসরুমে অথবা হচ্ছে কোনোভাবে আমি একটা উপদেশ দিয়ে দিলাম, এভাবে কিন্তু হয় না। আপনি যদি জাপানে যান বা অন্যান্য জায়গায়, ওখানে ক্লাস 4-5 পর্যন্ত শুধুমাত্র এটা শেখানো হয় যে আপনি একজনের সাথে কীরকম আচরণ করবেন, একজন যদি অসুস্থ দেখে তাকে আপনি কিভাবে তাকে ট্রিট করবেন, অথবা কেউ একটু দুর্বল আছে তার সাথে আপনি কিভাবে আচরণটুকু করবেন, যিনি ক্লাসে আছেন সে কিভাবে আপনার বন্ধু হবে, কাউকে কতটুকু মানে বাসে যখন আমি দাঁড়াচ্ছি তখন কাকে আমার সিটটি ছেড়ে দিতে হবে, একজন বয়স্ক মানুষকে ছেড়ে দিতে হবে, একজন নারীকে ছেড়ে, এগুলো তাদের ছোটবেলা থেকে শেখানো হয়। আমাদের এখানে যে জিনিসটি আমরা প্রতিযোগিতার মধ্যে, এবং আমরা যখন বিশেষ করে যখন কোথাও যাই, আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ফাস্টফুডের দোকানে নিয়ে যাচ্ছি বাচ্চাকে ছোটবেলাতেই, এই যে আমার এক ধরনের টেন্ডেন্সি, হয়তো আমি উপহার দেওয়ার সময় খুব বড় একটা গাড়ি বা হচ্ছে একটা খেলনা দিচ্ছি, বই দিচ্ছি না, তাকে আমি পার্কে নিয়ে যাচ্ছি না সকালবেলা, কারণ আমারই হয়তো সেই অভ্যেসটি নেই। এই যে একটা দূরত্ব প্রকৃতির সাথে এবং স্বাভাবিক একটি জীবনের সাথে, সমাজের সাথে যে গড়ে ওঠা, সেটি কিন্তু আসলে খেলার মাঠে তৈরি হয়। সবুজ না থাকার কুফল কত দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে সেটা আসলে মানে অনেকে ধারণা করতেই পারেন না, এবং যারা ধারণা করতে পারেন তারা বুঝতেই পারছেন যে আসলে কত সুদূর প্রসারী। এই যে সবুজ না থাকার আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে দূষণ। আমাদের এই ঢাকা শহর কিন্তু পৃথিবীর অন্যতম দূষিত বায়ুর শহর। এই যে দূষণ, এই দূষণ আমাদের রোগবালাই বাড়াচ্ছে। এই যে দূষিত নগরী, এই দূষিত নগরীর পরিত্রাণের উপায় কি? দূষণ থেকে আমরা কীভাবে মুক্ত? সবুজ হয়তো আমরা মানে একটা উপায়, সবুজকে আরও বেশি সবুজায়ন করা, কিন্তু দূষণও তো হচ্ছে, শুধু বাতাস না, পানি, মাটি, এই দূষণ প্রক্রিয়া ঢাকাকে কোন জায়গায় নিয়ে যাবে বলে আপনার মনে হয়? আর এখান থেকে পরিত্রাণের উপায় কি? মাটি আপনি পাবেন না ঢাকার মধ্যে, মাটি পাওয়া খুবই মুশকিল। একটি পরিসংখ্যান বলছে প্রায় 80 থেকে 83% জায়গা ঢাকার কংক্রিটে আচ্ছাদিত। জি, তো আপনি যখন একটি মাটি যখন থাকে, মাটি কিন্তু মানে এটাকে বলা হয় যে মাটি যখন আসলে তৈরি হয়, আপনি যখন হচ্ছে কোনো একটি গাছ লাগাবেন বা কৃষি জমিতে, এটি কিন্তু প্রায় 4-5 হাজার বছর লাগে। মাটি কিন্তু আপনি চাইলেই কোথাও থেকে নিয়ে আসবেন, উপরে যে স্তরটি হয় সে স্তরটি তৈরি হতেই তার 4-5 হাজার বছর লাগে। আমাদের বরং সৌভাগ্যবান বলা উচিত যে আমরা আসলে এই ধরনের একটি দেশে বাস করি যেখানে আপনার এই ধরনের মাটি আছে। কিন্তু ঢাকা শহরে এই মাটিটা কখন পানিটা ধরে রাখতে পারে না। আপনার যে বায়ু, আপনি যদি বলেন যে আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা বিভিন্ন বিষয়, সেখানে কিন্তু নগরীর স্বাস্থ্যকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি যদি সমুদ্রের কথা বলেন, আমরা হয়তো সমুদ্র নিয়ে এখন খুব একটা মাথা ঘামাচ্ছি না, আমরা সুনীল অর্থনীতির কথা বলছি, কিন্তু সমুদ্রও কিন্তু সারা পৃথিবীর যে 30% যে কার্বন ডাই অক্সাইড সেটি কিন্তু নিজে টেনে নেয়, এজন্যই হয়তো আমরা বেঁচে আছি। ঠিক আপনার এই পুরো শহরটা যেভাবে আসলে গড়ে উঠছে, অনেকটা প্রকৃতি হারিয়ে আমরা বেড়ে উঠছি, এটি বলা যেতে পারে। ধন্যবাদ সেলিয়া সুলতানা। আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমাদের সাথে যুক্ত হবেন স্থপতি এনামুল করিম নির্ঝর। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। আজকে আমাদের এ পর্বে যোগ দিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। জনাব নির্ঝর, আপনাকে স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে। ধন্যবাদ। ঢাকাকে মানে আমরা আলোচনা করছিলাম শুরুর পর্বে যে ঢাকার সবুজ কিভাবে কমে যাচ্ছে, ঢাকায় খেলার মাঠের কি অপ্রতুল অবস্থা। আপনি ঢাকাকে কিভাবে পেয়েছেন আর ঢাকা এখন কিভাবে আছে, এটা দিয়েই শুরু করি। এটা তো কিছুটা ধরেন মানে কথার পুনরাবৃত্তি হবে, আমরা মোটামুটি সবাই জানি। কারণ যেটা হয়েছে ধরেন যে আসলে একটা শহরের সাথে যখন সবাই প্রতারণা করতে থাকে তখন তো শহরটা কাহিল হয়ে যায়, তাই না? তো আসলে
আমরা সবসময় পুরোনো দিনের কথা বলি, পুরোনো দিনে মানুষ কম ছিল, মানুষ অন্যরকম ছিল, মানুষের অনুভূতি প্রবণ ছিল, মানুষের দায়বদ্ধতা ছিল। তো সব কিছু পরিবর্তিত হতে হতে এমন একটা কোণঠাসা অবস্থা হয়ে গেছে এখন যে কোনো কিছু নিয়ে কথা বলতে গেলে আসলে সব সমস্যায় চলে আসে। সো আমার কাছে মনে হয় যে শহরটা একদমই ভালো নেই, কিন্তু এর মধ্যে টিকে থাকার মতো সবাই আছে। উন্নয়নের সাথে সবুজায়নের যে দ্বন্দ্ব, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা উন্নয়নের দোহাই দিয়েই সবুজকে ধ্বংস করেছি। এই দ্বন্দ্ব বা ডিলেমার ক্ষেত্রে আপনার কাছে গ্রহণযোগ্য সমাধান কি মনে হয়? দেখেন, উন্নয়ন শব্দটা তো খারাপ কিছু না। মানে প্রশ্নটা হচ্ছে কি, উন্নয়ন তো শুধু মানে একটা অবকাঠামো উন্নয়ন দিলে হবে না। উন্নয়ন হচ্ছে সামগ্রিক যখন হয় তখন সেটা উন্নয়ন হয়। প্রশ্ন হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে একটা শহরের মধ্যে শ্বাস নিতে হয়, মানে একটা শহরের তো সংস্কৃতি থাকে, সেই সংস্কৃতির পার্ট হিসেবে ধরেন সবুজ থাকে, খেলার মাঠ থাকে, বিনোদনের জায়গা থাকে, হ্যাঁ, এবং সেই জিনিসটা কী হয়, সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে এবং তার মধ্যে একটা ভারসাম্য থাকে। তো এই জায়গাটা থেকে যেটা হয়েছে, ধরেন উন্নয়ন বলতে আমরা কী বোঝাচ্ছি? কতগুলি বিল্ডিং বানানো, রাস্তাঘাট বানানো, উড়াল সেতু বানানো, মানে যোগাযোগ ব্যবস্থা বানানো, এইটাই কি উন্নয়ন? মানে উন্নয়ন মানে তো আসলে মানুষ, এটা কার জন্য? মানুষের জন্যই তো, তাই না? মানুষ যদি ভালো না থাকে তো সেই জিনিসটা কারো কাজে লাগবে না। সেই জন্য আমি মনে করি যে যেটা নিয়ে আপনি প্রথম প্রশ্নটা করেছিলেন, যে মানে একটা শব্দ এখানে অনেক বড় জিনিস, খেলার মাঠ, সেটা আসলে কেন দরকার একটা শহরে? একটা শহরে মানুষের জন্য সামাজিক হওয়ার জন্যই তো আসলে এই খোলা জায়গাগুলো দরকার হয়, তাই না? মানে বেঁচে থাকার জন্য অনেক ডিটেলে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু একদম সাধারণ জ্ঞান নিয়ে যদি বলি যে আসলে সামাজিক হয়ে ওঠার জন্য তো মানুষের, আমরা সহজে সামাজিক যদি না হতে পারি তাহলে আমি উন্নয়ন দিয়ে কী করবো? তো সেই জন্য আপনি যেটা বললেন যে আসলে এটা এমন একটা সামগ্রিক ব্যাপার এবং সেইটা সার্বিকভাবে সব দিক থেকে করলেই এটা আসলে সফল হয়। করা তো যেতেই পারে অনেক কিছু, অনেক উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু সেই উদ্দেশ্যটা যদি সফলতার দিকে যাওয়ার উদ্দেশ্য হয় সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। সেক্ষেত্রে যাচ্ছি কোথায়? আচ্ছা, সেক্ষেত্রে ঢাকাকে পুনর্নির্মাণ করা কি সম্ভব? মানে বাস্তবায়নযোগ্য সমাধান কি হতে পারে? দেখেন, আমি যদি বলি, আমার শৈশবটা হচ্ছে আমার মুক্তিযুদ্ধের সময়, তাই না? আমি একদম ছোটোবেলা, আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেছিলো, আমাদের কিচ্ছু ছিল না। যখন আমরা শরণার্থী ফিরে এসে কিছু ছিল, তো ওইখান থেকে ধ্বংসস্তূপে, হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত জায়গায় বলি যে আমার বাবা শিক্ষক ছিলেন, আমি দেখলাম যে কিচ্ছু ছিল না। সেইখান থেকে কিন্তু যে আবার নতুন করে উঠে আসা, সেটা একটা পরিস্থিতির মধ্যে পড়ে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে একটা ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে আসতে হয়েছে, কারণ আমাদের চাহিদা ছিল। প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বলছেন, এটা তো অনুধাবনটা করবে কে? এটা সমাধান দরকার। আমরা বিচ্ছিন্নভাবে 10 জায়গায় ভেবে তো লাভ নেই। আসলে অনুধাবন করতে হলে আমরা অনুধাবনটা করলাম। অনুধাবন করলে এখানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে অভিভাবক একজন আছেন, যেমন আমাদের শহরের অভিভাবক আছেন, দেশের অভিভাবক আছেন, সমাজের অভিভাবক আছেন, তাদের অনুধাবনটা তো অনেক বড় ব্যাপার। তারপরে হচ্ছে যারা হচ্ছে ব্যবহারকারী, তাদের সাথে একটা আলোচনা, সংযোগ, মানসিক সংযোগ, বোঝাপড়ার একটা বিষয় থাকে। আমি মনে করি সার্বিকভাবে ওই জায়গাটাতেই তো মানে আসলে কোনো যোগাযোগ নেই, যার যেটা ইচ্ছা সে সেটা করে যাচ্ছে। আপনি সব কিছু বাদ দিয়ে, মানে আমার কথা হচ্ছে যে আমি যদি একটা জায়গাতেই আমরা কথা বলি, আজকে ধরেন আমরা তো এই বিষয় নিয়ে বিচ্ছিন্নভাবে কথা বলতে পারি, কিন্তু আমি মনে করি যে আসলে একটা রাজধানী, এই শহরটাকে দেখে, একটা মহানগরী, এইটাকে দেখে পুরো দেশের সবাই কিন্তু শিখবে, তাই না? সব কিছুর দিক থেকে। তো সেইখানে আসলে যেখানে আমরা চলে গিয়েছি, যদি আজকেও ভাবি যে আমাদের ঠিক হওয়া দরকার, আমি তো মনে করি এখনও সম্ভব। মানে একদম, মানে আমি মনে করি একমাত্র মৃত্যু বা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হলে তখনই আসলে ফিরে আসা যায় না। তার আগ পর্যন্ত তো একটা সামান্য সম্ভাবনা থাকে। আমরা হয় না যে ধরেন একদম কোমায় যখন চলে যায় কোনো কিছু, তখনও তো আকাঙ্ক্ষা থাকে যে না, হয়তো জীবিত হয়ে উঠে আসবে। তো ওই জায়গাটাতে আমি মনে করি এখন তো কমায় যায়নি, আমরা তো কথা বলছি, হ্যাঁ, এখনো ভালো করার চেষ্টা করছি। সেক্ষেত্রে যারা এই নগরকে মানে বাসযোগ্য করার দায়িত্ব, সেটা কি আপনার কাছে মনে হয় সিটি কর্পোরেশন প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বেশি দায় বা অভিযুক্ত করা হয় সিটি কর্পোরেশনকে, কিন্তু আবার সব কিছুর জন্য সিটি কর্পোরেশন এককভাবে দায়ী নয়ও, কারণ এখানে অনেকগুলো সংস্থা কাজ করে ঢাকা নগরী। না, দায়ী মানে কি? তাহলে দায়টা নিবে কে? না, দায়ী দেখেন, প্রথম কথা হচ্ছে যে অন্য কেউ তো ভোট চাচ্ছে না। ধরেন অন্যান্য যারা বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত হয়, তারা তাদের মানে ধরেন একটা সিস্টেমের মধ্যে দিয়ে যারা সরকারি কাজ করে বা অন্য যারা কাজ করে, তারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত হয়। কিন্তু কিছু মানুষ তো অঙ্গীকার করে ভোট চায়, তাদেরকে নির্বাচিত হয়ে দায়িত্ব তো নেয়, তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে অঙ্গীকারগুলো পূরণ করা। তো এই যে তাদের চেহারাটা পাল্টে যাওয়া, ধরেন আমি ভোটের আগে একরকম চেহারা, ভোটের পরে একরকম চেহারা, এটা তো ভয়াবহ জিনিস একটা, তাই না? মানে এক্ষেত্রে আমি একটু জাস্ট সূত্র ধরে বলতে চাই, আপনি শুরুতে যেটা বলেছিলেন যে ঢাকা শহর প্রতারিত হতে হতে এই অবস্থায় এসছে। সাধারণত হয়তো বা জনপ্রতিনিধিদের কাছ থেকে মানুষ দীর্ঘদিন বা মানে
উপরের পর্যায়ে না হোক বা একদম মাইক্রো লেভেলে জনপ্রতিনিধির কাছ থেকে না পেয়ে তাদের আকাঙ্ক্ষা মানে ডাইভার্ট হয়ে সরকারি সংস্থার দিকে যাচ্ছে কিনা, যেহেতু আসলে মূল দায়িত্ব আমি একটা এক্সাম্পল দিয়ে জনপ্রতিনিধিদেরই কাছে আমি একদম একটা এক্সাম্পল দিয়ে বলবো। আমি যেখানে থাকি আমার বাড়ির পাশে একটা মাঠ ছিল আগে, ধরুন ওটা একটা পার্ট হচ্ছে, ওটাকে ইউথ ক্লাব বলে, পাশে একটা মাঠ আছে। সেই মাঠটা আসলে আগে ওই যে বাচ্চাদের একটা পার্ক ছিল, কেউ দখল করে রেখেছিল, তখন একটা সময় এটা মানে দখলমুক্ত করা হলো, তারপর এটা শহীদ তাজউদ্দিন একটা পার্ক হয়ে গেল। আমরা জানি যে একটা কী পার্ক হবে, ঠিক আছে, ওখানে সবুজ দিয়ে একটা জায়গা হলো। ওই পার্কটা একটা মাধুর্য ছিল। সেটা কীরকম, যে যেহেতু অভিজাত এলাকা গুলশান, ওটার ওই পাশে একটা লেকের পাশে একটা মধ্যবিত্ত এলাকা আছে, সেখান থেকে দেখা যাচ্ছে ছুটির দিনে সমস্ত লোকজন একসাথে আসতো, এবং এই যে কে কোন শ্রেণীর কে কোথাকার ব্যাপারটা ছিল না, সকালে হাঁটতে গেলে সবাই একদম চমৎকারভাবে এক জায়গায় মিলেমিশে উদযাপন করতো সময়টা। তো দেখা গেল হঠাৎ করে সিটি কর্পোরেশন থেকে হঠাৎ করে দেখা গেল তারা বললো টার্ফ বানাবে। তো এখন টার্ফটা হতে পারে, ঠিক আছে, ফাইন, আমাদের তো এমনিতেই এ ধরনের বৃষ্টির পানি যাওয়ার জায়গা নেই, সবুজ মাঠ নেই, কিচ্ছু নেই, আমাদের তাপে আমরা বুঝতে পারছি যে আসলে নিতে পারছে না, আমাদের প্রকৃতি নিতে পারছে না। সেইখানে যে কোনো জিনিসই করতে পারে, কিন্তু জিনিসটা অংশগ্রহণমূলক হতে হবে। আপনি যে কোনো জিনিস করতে পারেন। আপনি যেহেতু ভোট চাইতে একটা মানুষের কাছে যাচ্ছেন, তাহলে তো আপনি বলতেই পারেন আমি এরকম জিনিস করতে যাচ্ছি, আপনাদের কি মনে হয়? এই যে জবাবদিহিতার ব্যাপারটা যখন চলে যায়, যার যা ইচ্ছা যখন সে করতে শুরু করে, তখন এসব আলোচনা করেই আসলে কোন থেকে যাবো আমরা। তো এই জন্য আমি মনে করি যে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা হয়ে গেছে হচ্ছে উপলব্ধির জায়গা। একটা বয়সের পরে একটা জায়গায় অবস্থানে যাওয়ার পরে মানুষের উপলব্ধি যে করাটা জায়গা, মানে যেটা প্রয়োজন খুব বেশি। কারণটা কি, এখানে দেখেন যে কতগুলি বিষয় আছে যেটা আসলে এড়িয়ে যাওয়ার মতো না। যেমন আমাদের শহরে অনেক শিশু কিশোর আছে, এবং তাদের তো আসলে সামনে অনেক বড় ভবিষ্যৎ। তারা আসলে কি করবে? তারা তো এইভাবেই বড় হচ্ছে, তাই না? তো এই জায়গাটায় সমাধান করবে কে? কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেওয়ার জন্য যারা অঙ্গীকার করছেন, তারা যদি না নেন তাহলে তো কাউকে কিছু বলার নেই। এখন যারা দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন, তারা কিছু কিছু কর্মকাণ্ড আমাদের দেখি যে স্বল্প পরিমাণ মাঠগুলো আছে, তারা সেগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আমরা দেখেছি যে ঢাকার কিছু মাঠ নতুন আঙ্গিকে সেজেছে, মানে সবুজ হয়েছে, বেষ্টনী দেওয়া হয়েছে, তাতে প্রবেশগম্যতাও কমেছে। এভাবে মাঠ রিবিল্ড করা আপনি সমর্থন করেন কিনা? আমার কাছে মানে জেল, দেখেন আসলে কি একটা জনসম্পৃক্ততা বলে একটা ব্যাপার আছে। জনসম্পৃক্ত যেমন ব্যাপারটা কি, যে আপনি যখন একটা ব্যারিয়ার দিবেন, লক করে রাখবেন, তার মানে কি এটা হচ্ছে সংরক্ষিত এলাকা। কারোর জন্য যাওয়া নিষেধ, কারোর জন্য যাওয়া যেতে পারবে, সে তার প্রবেশাধিকার সংরক্ষিত। তার মানে যেমন আমি যেমন ওই পার্কে হাঁটতে গেলে আমার কাছে মনে হয় জেলখানার মধ্যে হাঁটছি, আমি একটা বন্দি জায়গায় থাকি। তা আসলে হয় কি, এগুলো ধরন দিয়ে আমরা কায়দাবাজি করে অনেক যুক্তি দিয়ে কথা বলতেই পারি। আসলে আমি মনে করি শহরটা তো শহরের মানুষের, যেই বলি না কেন, প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ আছে শহরে, তাদের দায়িত্ব আছে। সেটাকে জাগিয়ে বা একসাথে সংযুক্ত রাখতে হলে আসলে এত ব্যারিয়ার দিয়ে কিছু হয় না। আর হয় কি, আমরা যেগুলো পার্ককে তো শোকেস বানানোর দরকার নেই। এটা মানে হয় কি, কেউ আর ওই যে ঢাকাকে অনেকে সিঙ্গাপুর বানাচ্ছে, কেউ লন্ডন বানাচ্ছে, কেউ এত কিছু, আমাদের ঢাকা যেরকম ছিল সেরকমই থাকুক, দরকার নেই এত কিছু করার। সেই জন্য আমি মনে করি যে আসলে আমাদের দেশের মানুষ আবেগপ্রবণ। এখানে ষড়ঋতু আছে, বৃষ্টি হয়, আবহাওয়ার পরিবর্তন, বৈচিত্র্য আছে, নানান রকম বিষয়, এখানে উদযাপনের ব্যাপার আছে। আপনি যদি এত দেয়াল দিয়ে ঢেকে দেন, মানসিক যদি দূরত্ব তৈরি করে ফেলেন, তাহলে তুমি উদযাপনের মধ্যে যেতে পারবে না। এই জন্য আমি মনে করি তখন কি হবে, তখন আসলে তাদের সামগ্রিক দায়িত্বটা কমে চলে যাবে, জীবনের প্রতি আগ্রহ চলে যাবে, তখন এত কিছু উন্নয়ন বা কোনো কিছু কারো কোনো কাজে লাগবে না। কিন্তু আসলে আপনার আসা যাওয়ার পথেই হয়তো পরে বনানী মাঠটি এখন যেভাবে আছে, এখানে আগে অনেকেই খেলতে দেখা যেত, এখনো খেলা হয়, কিন্তু মুষ্টিমেয় কিছু ছেলে পেলেকেই দেখা যায়, ছেলেমেয়েরা। এগুলো খুব দুঃখজনক লাগে। কারণটা কি, যে আসলে আমরা মানে ডেভেলপমেন্ট মানে কি, যেন ডেভেলপমেন্ট মানেই হচ্ছে আমি মানুষকে আরও এটা ব্যবহারের সুযোগ করে দেব, তাই না? আমি তাই মনে করি যে কোনো একটা জিনিসের যখন কোনো ইনভেস্টমেন্ট হয় সামগ্রিকভাবে, ন্যাশনাল ইনভেস্টমেন্ট মানে কি, হ্যাঁ, যে সেটাতে যেমন আমি একটা ভবন বানাচ্ছি, এই যে আপনার 27 নম্বর রোডে, আমার কাছে মনে হচ্ছে এটা পাবলিক বিল্ডিং, সেটাকে কতটা অংশগ্রহণমূলক করতে পারি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। জয়িতার কথা বলছেন? হ্যাঁ, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এটা জানি আমাকে অনেক রকমের প্রশ্নের, কিন্তু আমি মনে করি যে এটা তো একটা মানুষের বিল্ডিং, এটা, তাই না? এবং সেটা একটা লক্ষ্য আছে, তার একই পাশাপাশি সামগ্রিকভাবে যেন মানুষ সেটা ব্যবহার করতে পারে। হ্যাঁ, তো সেই জন্য আমি মনে করি যে আসলে স্পেসিফিক আমি কোনো পার্কের কথা বলবো না, কিন্তু আমার মনে হয় যে এই যে ইনভেস্টমেন্টগুলি হয়, ফ্যাসিলিটিসগুলো কী, সুযোগ সুবিধাটা কী হচ্ছে। কারণ এখনকার ধরেন মানে তার মানে তো কনস্ট্রাকশন মানে হচ্ছে ব্যারিয়ার,
ব্যারিয়ার মানে হচ্ছে একটা কায়দাবাজির চেষ্টা করা যে এটা। তো আমি মনে করি যে আসলে হয় কি যে আসলে আমাদের স্থাপত্য বলেন, উন্নয়ন বলেন, যত কিছুই বলেন, আসলে তো আমি মনে করি যে আসলে তো সামাজিক সংস্কৃতি যেটা আছে সেটাকে ডেভেলপ করার জন্যই আমরা এগুলো করি, তাই না? কিছু জিনিস লেখাপড়া করানো হয় হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, আর কিছু তো সমাজ থেকে মানুষ পাঠটা নেয়। সমাজের পাঠটা কোথায় কে নেবে? সামাজিক জায়গাটা বড় জিনিস হচ্ছে এই যে খোলা জায়গাগুলো। আর কিন্তু আমাদের খোলা জায়গায় কমে গেছে। আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে, আমরা বিরতিতে ফিরে এসে আবার আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলাপে। আমাদের সাথে এই আলাপে আছেন স্থপতি এনামুল করিম নির্ঝর। আমরা বিরতিতে যাওয়ার আগে রাজধানী খেলার মাঠগুলো নিয়ে আলোচনা করছিলাম। খোলা জায়গাই তো কমে যাচ্ছে, তাহলে সবুজায়নটা হবে কোথায়? আমরা চেষ্টা দেখছি যে রাস্তার মাঝখান দিয়ে আইল্যান্ডে, তারপর ছাদ বাগান করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, কিন্তু খোলা জায়গা যদি না থাকে তাহলে সবুজায়নটা হবে কি করে? দেখেন, মূল ব্যাপারটা হচ্ছে কি যে আসলে সবুজায়ন যদি মানে সামান্য জায়গাও থাকে সেইটাতেও সবুজায়ন করা যায়। মূল কথা দেখতে হবে কি যে উৎসাহটা কী পাবে, করবেটাকে। মানে আমার কাছে যেটা মনে হয় সবসময় যে একটা শহরের সবচেয়ে বড় শক্তি কি, কতগুলো কমিউনিটি। প্রত্যেকটা কমিউনিটির একটা নিজস্বতা থাকে, সেখানে নানান শ্রেণীর মানুষ থাকতে পারে বা এক শ্রেণীর মানুষ থাকতে পারে, তাদের কিছু কমন ইন্টারেস্ট থাকে, তাদের কিছু উদযাপনের জায়গা থাকে। তো কমিউনিটিগুলি যদি সমৃদ্ধ হয় তখন অটোমেটিক্যালি কি হয়, ওরা একটা সিস্টেম অটোমেটিকলি তৈরি করে ফেলে। এখন যদি যেটা হয় কি যে যদি কেউ ওন না করে কোনো জিনিসকে, যদি এটার মধ্যে, তাহলে অংশগ্রহণমূলক কখনোই কোনোভাবে এটা জিনিসটা হতে পারে না। এটা আমি যেটা মনে করি আসলে। যে কারণে যেটা হয়েছে কি যে আসলে মানে অনেক কিছুই আসলে খেয়ালের দাসে পরিণত হয়েছে। আপনি যে সবুজের কথা বললেন, এখন যদি ব্যাপারটা এমন হয়, যদি সবাই জানতো যে ঠিক আছে আমি একটা গাছ লাগাবো, সেটা হয়তো সরকারি জায়গা, কিন্তু গাছটা কেউ কেটে ফেলবে না, এটা আমার শহর, আমি লাগিয়ে ফেলবো, আমি দায়িত্ব অনুভব করি, আমি এই শহরে যে আমারও কিছু করার আছে, এই যে অনুভূতিটা একটা শহরের মধ্যে জাগাবে কে? এখন সবসময় যদি মানুষের মধ্যে বিষাদ কাজ করে, একটা কর্তৃত্ব কারো না কারো আছে, অদৃশ্য বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যেটা এখানে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এবং সেই করা যাবে নার মধ্যে অনেক অন্যায়ও আছে। আপনি তখন কী করবেন? তখন আপনি আসলে উৎসাহ পাবেন। আপনি যে নিসর্গের কথা বলছেন, আসলে আমি মনে করি যে ছাদ বাগান কেন, এখনও প্রচুর জায়গা আছে যেখানে আসলে গাছ লাগানো যেতে পারে। এখন একটা রাস্তা আছে, সেই রাস্তায় যেটুকু জায়গা আছে, যেটুকু কেটে ফেলেছে, এটা তো ধরেন ধ্বংস করেই ফেলেছে। এটা নিয়ে তো কারো কিছু যাবে না। যে আমি গতকালকেও একটা বা পরশু দিন একটা পার্ক নিয়ে ফার্মগেটের ওখানে দেখলাম যে সবাই ওরা প্রতিবাদ করছে, আনোয়ারা পার্ক। এখন এই যে যারা প্রতিবাদটা করছে, ওদের তো একদম আমি মনে করি তাদের আত্মার ভেতর থেকে, গভীরত থেকে যারা কথাটা বলছে, যার কানে পৌঁছাচ্ছে, এটা সমাধানের জায়গায় যাওয়া উচিত, তাই না? ওরা কার সাথে বলছে? শহরের সাথে। যারা নির্বাচিত, যারা শহরের স্বার্থে নির্বাচিত হয়েছে, গণ্ডগোলটা কোথায়? সেই জন্য আমার কাছে মনে হয় কি জানেন, যে আসলে এই যে জায়গা না থাকা বা এটা না থাকা, আসলে হয় একটা ইন্টারেস্ট গ্রুপ যদি গ্রো করে না। এবং আমি যদি একটা ছোট্ট আপনাকে এক্সাম্পল দিই, আমার একটু অভিজ্ঞতা হয়েছিল মাঝখানে, ধরেন 4 বছর বইমেলার দায়িত্ব নেওয়ার। তো আমার মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে, ইউনিভার্সিটির পাশে এটা, এবং এখানে প্রকৃতিপ্রেমী অনেক মানুষ আসে, কজন গাছ লাগায় এখানে? তো তখন মনে হলো যে আচ্ছা, কাকে যেন জিজ্ঞেস করলাম, বলে যে পার্কটা তো ওদের না, তাহলে কাদের পার্ক এটা? তাহলে কার? আসলে শহরের পার্ক, এটা তো কোনো কারো মালিকানা নেই, তাই না? তো এটা আমি কি মনে করি, ধরেন এমন যদি হতো যে পার্কে এক সময় ওখানে মৌসুমি ফুল হতে পারে, ফলের গাছ থাকতে পারে, অন্য অনেক কিছু থাকতে পারে, তাই না? এবং দেখবেন যে বিরান একটা জায়গা, ওইভাবে কেউ এটার সাথে ওটাকে ওন করে না কেউ। তো যেন আমি মনে করি অংশগ্রহণমূলক ব্যাপারটা যদি থাকে না, তখন কী হয়, ধরেন একটা এই যে আমাদের যে পার্কগুলোকে যেভাবে বেষ্টনী যা কিছু করছে, ধরেন আমাদের শহরের সবচেয়ে বড় অভাবটা কি? শিল্পকলার অভাব। কোনো শৈল্পিক কিছু নাই। শিল্পকলা বলতে আমি বলছি ধরেন স্থাপনা থাকতে পারে, ভাস্কর্য থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, যেটা আমাদেরকে চিন্তার খোরাক যদি দেয় আসলে। হ্যাঁ, এই যে ধরেন 300 ফিট রাস্তাটা হয়েছে, বেশ বড় একটা রাস্তা, ঠিক আছে, এর মধ্যে কোনো শৈল্পিক কোনো কিছু নাই আসলে, আমরা দিই না। এবং তার মধ্যে বড় বড় হয়তো সাইনেজ আছে, এটা আছে, ওটা, এটুকুই আমাদের শৈল্পিক ব্যাপার, আর কিছু কিন্তু নাই। তো এইটা একটা ধরেন আমাদের মতো একটা দেশে, যেখানে আমি মনে করি নান্দনিকতা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মানে একটা বিপুল জনগোষ্ঠীর একটা দেশ, সেখানে নান্দনিকতা যদি না থাকে মানুষের মধ্যে, নান্দনিকতা মানে সবাই আর্ট কালচার করবে বা তাও বলছে না, এটা একটা সামাজিক নান্দনিকতা থাকে কিনা, আচার ব্যবহার থেকে শুরু সব কিছুর মধ্যে। হ্যাঁ, ওই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে আসলে ওইখানে একটা বিশাল বড় গণ্ডগোল হয়ে গেছে। মানে যারা ধরেন দায়িত্ব নিচ্ছে বা
তাদের একটা ক্ষুদ্র একটা ক্ষণিকের স্বার্থ আছে, ওই ব্যক্তি স্বার্থের জন্য আসলে তাদের কাছে সামগ্রিকতা কখনো গুরুত্ব পায় না। আসলে আপনি 300 ফিট যে রাস্তার কথা বললেন সেই প্রসঙ্গে একটু বলি যে ওইখানে সবুজায়নের চেষ্টা করা হয়েছে বেশ, মানে আমরা তখন জেনেছিলাম 10 কোটি টাকার উপরে খরচ হয়েছে যে সবুজায়নের জন্য বিভিন্ন আইল্যান্ডে গাছ টাছ লাগানোর জন্য। যে গাছগুলো লাগানো হয়েছে সে ব্যাপারে আপনার মতামত কি? যথার্থভাবে এই সবুজায়নটা করা হয়েছে? আমি গাছ বিশারদ নই, এক না যেটাই সবুজায়নের ঠিক আছে আমি বলি। দেখেন আমি তো বললাম যে আমি একটা জায়গাতেই কথা বলবো। দেখেন আমি খুব সাধারণ জ্ঞান থেকে কথাগুলো বলতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে আসলে আমি স্থপতি, আমার সামান্য যেটুকু ধারণা বা যেটুকু জ্ঞান আছে সেটা নিয়ে আমি কথা বলি। আমি কখনো আজকে ধরেন আমি যদি নিজেকে শিশুও মনে করি, আমি সাধারণ একটা মানুষও যদি মনে করি, ওই অনুভূতিটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি তো এখানে প্রেসক্রিপশন দিতে বসিনি। আমার প্রশ্নটা হচ্ছে আমি অবলোকন থেকে কথা বলতে চাই। তো সেখানে আমি মনে করি একটা এত বড় একটা রাস্তা করা হয়েছে, সেখানে একটা শুধুমাত্র গাছ নয়, গাছ নান্দনিক কী থাকবে, ইভেন প্রত্যেকটা এই যে আমার রাস্তার মধ্যে মানুষজন গিয়ে ওখানে বসে থাকে, কেন থাকা তো কথা না, কোথাও যাওয়ার জায়গা নেই, এক্স্যাক্টলি। তো এই যে আমি শুধু আমার এটার মধ্যে যে খরচ, এটাতে যা কিছু বিনিয়োগ হলে বিনিয়োগের মধ্যে একটা মানে এতে 360 একটা সমাধান থাকা উচিত ছিল। একটা জিনিস করার পরে একটা চিন্তা করবো না আমি ওইটা নিয়ে বেশি, বিকজ আলটিমেটলি যেটা হয় কি যে আপনি যখন মহাপরিকল্পনা করবেন, এগুলো তো অংশ, তাই না? এখন ধরো আমরা যেটা নিয়ে কথা বললাম অনেক কিছু নাই, কিন্তু এখন থেকেও যদি আমার সেই উপলব্ধিটা হয় যে না এটা এভাবে হতে পারতো, তার মানে এটা একটা কিন্তু শহরের একটা ভীষণ রকম সমৃদ্ধ সড়ক, মানে মহাসড়ক হতে পারতো। এটা ঠিক আছে, একটা বিস্তৃত জায়গা, সৌন্দর্য আছে, এক ধরনের জিনিস আছে, অত বড় রাস্তা দেখেনি কেউ, ক্ষণিকের একটা আনন্দ হয়তো থাকবে, কিন্তু এটা দীর্ঘ সময় ধরে ইন্সপায়ার কিন্তু করবে না। একটি মেট্রো রেলের জন্য আনোয়ারা পার্ক বা একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য পান্থকুঞ্জকে আমরা মোটামুটি বিসর্জন দিয়েছি। এখন মেট্রো নেটওয়ার্ক তৈরি হচ্ছে, 6টা মেট্রো হবে এই নগরীতে, একটা মেট্রো নেটওয়ার্ক তৈরি হবে এবং আরও অনেক উড়াল সেতু হবে। আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করছিলাম উন্নয়নের সাথে সবুজায়নের দ্বন্দ্ব, তো এই উন্নয়নের আপনি বলছিলেন যে উন্নয়নের সংজ্ঞাটা কি বা উন্নয়নটা কীভাবে হলে, এই বিষয়ে আপনি যেটা বলছেন আমার একটা ছোটো যে বল আছে, বলতে পারি? অবশ্যই। আমি একটু বলি। দেখেন মূলত ব্যাপারটা হচ্ছে কি, ঘুরে ফিরে একই কথা কেন হয়? এটা হচ্ছে স্ববিরোধিতা। ধরেন যে মানুষটা চিৎকার করে কথা বলছে, এটার বিরোধিতা করছে, দেখা যাবে আড়ালে সেই হয়তো এই কাজটার কন্ট্রাক্ট নিয়ে বসে আছে। 1 2 নম্বর কথা হচ্ছে আমাদের দেশে যারা খুবই সচেতন কথাবার্তা বলেন, যারা জাগতে বলেন, বিপ্লবের কথা বলেন, অনেক কিছু বলেন না, অনেক কিছু নিয়ে, তারা দেখা যাচ্ছে যে কথাগুলো যখন বলেন তখন মধ্যবিত্তের লেবাস নিয়ে কথা বলেন, কিন্তু তাদের সামগ্রিক অবস্থানটা হচ্ছে উচ্চবিত্তের জায়গায়। ঠিক আছে, এই যে একটা ভয়াবহ বাস্তবতা কিন্তু এটা একটা, হ্যাঁ, এই সমাধানটা তো, এবং তাকে কেউ কিছু বলতে পারছে না এই ভূমিকার জন্য, যে কারণে হচ্ছে কি আমরা এই কথাগুলো বলতে পারি, অনেকের ভালো লাগবে, অনেক মন্দ লাগবে, কিন্তু এই কথাগুলোর ফলাফলটা কোথায় যাবে? আমি সবসময় আমাকে যখনই জিজ্ঞেস করে আমার মনে হয় যে আমি হয়তো খুব ছোটো জায়গা থেকে কিছু চেষ্টা করি, কিন্তু এটাতে আলটিমেটলি রেজাল্ট নেই কোনো, কারণ এটা একটা কালচার হয়ে গেছে আমাদের এখানে। পাওয়ার তো খুব ভালো জিনিস, একটা ক্ষমতা তো একটা বিশাল বড় সুযোগ আমি বলি কিছু করার, তাই না? এবং সেইখানে যদি সেটাকে কেউ উপযোগী করে ফেলতে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে সে, কিন্তু এইটা ব্যবহার করার সংস্কৃতি তো ভয়াবহ একটা ব্যাপার। তার মানে দেখেন ঘুরে ফিরে আমি গাছের কথা বলি, মাঠের কথা বলি, যাই বলি, সব কিছু মিলিয়ে কিন্তু ব্যাপারটা সাইকোলজিক্যাল, তাই না? মানে মানসিকভাবে আমরা কিন্তু একটা জায়গায় গোলমালের একটা মানে একদিকে আটকে গেছি, কিন্তু সেখান থেকে বেরোতে পারছি না কোনোভাবে। ওইটা যদি ঠিক হয়, আপনি দেখেন যা করার কথা, আমাদের আগেকার মানুষের অনেক বেশি জ্ঞান হয়তো ছিল, তাদের বিবেচনাবোধ বেশি ছিল, যে তাদের একটা দায়িত্ববোধ ছিল, তারা পরবর্তী প্রজন্মের জন্য ভাবতো যে এটা করতে হবে, তাই না? এই দায়িত্ববোধের জায়গাটার জন্য তারা ব্যাপারটাকে যথেষ্ট স্পর্শকাতর মনে করতেন। তো আমি মনে করি পুরো বিষয়টাকে অনেক বেশি কিন্তু দেখেন যে আপনি যেগুলোর কথা বললেন, এখন যদি ধরেন একটা ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়, একটা আগ্রহী দল তৈরি হয় এই শহরে, যারা আসলে ভাবে শহরটাকে নিয়ে, যারা আসলে স্বপ্ন দেখে, যারা আসলে দিতে চায়, যারা দায়িত্ব নিতে চায়, তারা যদি মোটামুটি একসাথে হতো বা একই তাদের যদি ব্যক্তি স্বার্থটাকে বাদ দিত, তাহলে কিছু কিছু জায়গায় হয়তো বা পরিবর্তন আসতো, অবশ্যই পরিবর্তন। অ্যাক্টিভিজমের জায়গায় যে এই যে আনোয়ারা পার্কের জন্য যে কয়েকজন মানুষ নেমেছিল রাস্তায়, এই চাওয়া তো আমাদের সবার, কিন্তু আমরা সবাই কিন্তু মাঠে নামিনি। এই অ্যাক্টিভিজমটা, ওই যে বললাম যে এক ধরনের বিষাদ আছে, এক ধরনের হতাশা আছে, যে কি হবে, ফলাফলটা কী হবে। এই যে মাঠগুলো ধরেন বন্ধ হয়ে গেল, আমি আগে ধানমন্ডি যেতাম, দেখি সবগুলো মাঠই বন্ধ থাকে, মানে কি অদ্ভুত ব্যাপার। মানুষজন শুধু রাস্তায় থাকতে পারবে, আবার ঠিক আছে রাস্তায় থাকবে অথবা বাড়িতে বসে থাকবে, আর কোনো জায়গায় দেওয়া হবে না। এটা কি একটা শহরে সভ্য জায়গায় হতে পারে কখন এটা? এবং আমাদের সংস্কৃতিতে এখন রিক্রিয়েশনের জন্য সময় কাটানোর জায়গা হয়ে গেছে রেস্টুরেন্ট, যেহেতু খোলা জায়গা নেই,
হ্যাঁ মানে আর তো কিছু করার নেই আসলে, তাই না? এবং সেই রেস্টুরেন্টগুলোতে আর তো কিছু করার নেই। ধরেন রেস্টুরেন্টে যে এমন তো রেস্টুরেন্টগুলোতে মধ্যে সবুজ আছে, সেটাও আর একটা আবদ্ধ জেলখানা, তো আলটিমেটলি একটা মানসিক জেলখানার মধ্যে আমরা আটকে আছি আসলে, এবং ফিজিক্যালি তাই হয়ে গেছে আসলে। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলাপে। এখন ঢাকা নিয়ে মানে নৈরাশ্যবাদী কথাই বেশি শোনা যায়, যদিও আপনি আসার কথা আমাদের শুনিয়েছেন। এর বিপরীতে যদি সমাধানের কথা আসে, আমরা তো সমস্যা নিয়ে আলোচনা করলাম, সমাধানের যে যাত্রা সেটা কোথা থেকে শুরু হতে পারে বলে আপনার মনে হয়? উপলব্ধি ছাড়া কিছু নেই আসলে, সত্যি কথা। কারণ যারা আসলে খুব মানে ধরেন ক্ষমতা আগলে রেখেছেন, তারা যদি তাদের উপলব্ধিতে না আসলে আসলে কিছু হবে না, তো তাই না? আপনি কাকে বলবেন? মানে ধরেন আমি যদি একটা ফ্যামিলির কথা বলি, আমার যদি বাবা হয়ে থাকেন বা মা হয়ে থাকেন পরিবারের সব কিছু, তাকে তো আমাকে বুঝতে হবে যে আমি আসলে কী চাই, কী দিয়ে আমার কল্যাণ হবে, তাই না? তো এটা যদি এটার মধ্যে কোনো লুকোচুরি নেই, তো সেই জন্য আমার কাছে মনে হয় কি জানেন, যে আসলে উপলব্ধি ছাড়া তো কিছু হবে না। আমি উপলব্ধি না করলে যতই আমরা আলোচনা করি, যত কিছুই বলি না কেন, আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যে আমি মনে করি পরবর্তী প্রজন্ম এই ব্যাপারে অনেক সচেতন, আমি বিশ্বাস করি যে আসলে সত্যটাকে জানাটা খুব জরুরি জিনিস। এই যে একটুকে বললেন হিপোক্রেসিটা এমন একটা ব্যাপার যে স্ববিরোধিতা তো আমাদের হওয়ার মধ্যে খানিকটা থাকতে পারে, কিন্তু সুযোগ সন্ধানী হয়ে সেটার জন্যে বিপ্লব করে ফেলা আর আড়ালে ধ্বংস করে ফেলা, এটা তো খুব ভয়াবহ একটা জিনিস, তাই না? সেই জায়গাটাতে আমি মনে করি যে আসলে এই তারাও যদি উপলব্ধি করে, হয়তো তারা করবে না, কিন্তু বলছি যে মূল দায়িত্বে যারা, তারা যদি উপলব্ধি করে, এটা দিয়ে আসলে অনেক কিছু হতে পারে। কারণ আমার কাছে মনে হয় যে ধরেন আমাদের দেশের মানুষ তো আসলে অনেক কিছু সহ্য করতে পারে, নিয়ে নেয়, অনেক সংগ্রাম করেই কিন্তু চলছে। আমি যদি শহরে আমরা স্পেসিফিক্যালি যেটা নিয়ে কথা বলছি, ধরেন আপনি একটু আগে বলছিলেন আমাকে যে পার্কের সময়সূচি সব কিছু মিলিয়ে, আসলে আমার অধিকার তো অনেক কিছু একটা শহরে থাকতে গেলে, তাই না? আমি যদি নষ্ট না কোনো কিছু করি, তাহলে আমি তো নিজেই আমি তো পাহারাদার, আমি একজন পাহারাদার। আমি একদম আপনাকে এক্সাম্পল দিয়ে বলি যে আমার একটা স্থাপত্যকর্ম আছে নীনাকাব্য নামে, এইটা যখন আমি প্রথম করি তখন আমি বাউন্ডারি ওয়াল দিইনি, তেজগাঁয়ে। তো আমার যিনি ক্লায়েন্ট ছিলেন উনি বললেন যে অসম্ভব, আমাকে শেষ করে দেওয়ার না, আমার বাউন্ডারি ওয়াল দিবেন। তা আমার একটা চিন্তা ছিল যে আমি সবসময় ভাবি যে বিল্ডিংয়ের কোল থাকা উচিত, মানে থাকে না যে আমি ভবনটা ব্যবহার করলাম কিন্তু আমার ভবনের কোলে বসে থাকলো কিছু মানুষ, এলাকার মানুষ। তো ওখানে মনে হচ্ছে যে জায়গাটা খুব টাইট, এবং তেজগাঁর মতো জায়গাতে ওখানে কোনো কিছু নেই, ওখানে অনেক রিক্সা স্ট্যান্ড কী কিছু ছিল। তো আমি ওখানে একটু ওই সেটব্যাকের মধ্যে পানি দিলাম, আমি এটা সমাধান হিসেবে বলছি। তো দেখেন ওই সময় উনি খুব ওয়ারিড যে কী হয় না হয়। তো ওই সময় কি একটা আনরেস্ট হলো আপনার ওই যে গার্মেন্টসের ওয়ার্কারদের, তারা বিভিন্ন বিল্ডিং ভেঙে টেঙে এসে ওখানে এসে বসে পড়লো। ওইটা দেখে উনি এত খুশি হলেন যে না এভাবেই থাকুক। হ্যাঁ, আমি চাইনি, কিন্তু মানে আমি বিশ্বাস করি যারা আসলে একটু উপলব্ধি করতে গিয়ে ভয়ে পিছিয়ে আছেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি যে চেষ্টা করলে কিন্তু জিনিসটা হয়ে যায়। এখন পর্যন্ত ওই তারা বসে থাকার জন্য ভবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, বরং আমি বলি তারা আশীর্বাদ পায়। এবং তারা ওখানে বিকেলবেলা আপনি গেলে দেখবেন যে অনেক, কারণ ওখানে আশেপাশে কোনো খোলা জায়গা নেই। তো ওই জন্য আমি মনে করি যে আসলে আমি যদি ব্যক্তিগত একটা সম্পত্তিতে যে মানুষকে বসতে দিতে পারি, আমার শহরের পার্কে ঘিরে বন্ধ করে রাখার রাইট কে দিবে তাদেরকে? এই জন্য কি তারা নির্বাচিত হয়েছে? নিশ্চয়ই না। আর আর্কিটেক্টদের মধ্যে যারা কাজ করছে তাদেরও আসলে আমি মনে করি সচেতন হওয়া দরকার। বিকজ হয় কি যে মানে রাজনীতি শব্দটা তো আসলে সমাজের প্রতি এক ধরনের অনুভূতির জায়গা, আর তো কিছু না। তো তাদেরও তো একটা অবস্থান আছে, তাদের সেই জায়গা থেকে আমি মনে করি সামাজিক দায়িত্বের জায়গা থেকে তাদেরও আসলে এসব আপোষ করা উচিত না আমি মনে করি। কারণ হয় কি যে একটা শহরের একটা সংস্কৃতি থাকে, আমাদের এখানে এটা উদযাপনের শহর, কিন্তু বলতে গেলে যখন যে সময়টা উদযাপনের সময় আসে আমাদের, তখন কি আসলে খুব বেশি অঘটন ঘটে না। কিন্তু দেখেন সবাই কিন্তু মানুষ খুব কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু উদযাপনের মধ্যে থাকে। কখন হয়? যখন আপনি যেমন একটা মানুষকে সন্দেহ করতে থাকবেন, তাকে দূরে সরিয়ে দেবেন, তখন তো নানান রকম জিনিস ঘটবে। এই জন্য আমি মনে করি যে আসলে আমাদের সামগ্রিকভাবে মানসিক জায়গাটাতে গুরুত্ব দেওয়া উচিত। আসলে এটা হচ্ছে তার মানে যারা দায়িত্বে আছে, তারা যারা কাজটা করছেন, প্রত্যেকটা আপনি ধরেন প্রত্যেকটা পার্ট যেভাবে বানাচ্ছে বা খোলা জায়গা যেগুলো আছে, এগুলো যদি অংশগ্রহণমূলক হয়, যারা এটাকে পরিচালনা করে, যারা এটাকে ওন করে, তাদেরকে সাথে করে নিয়ে, ওন করা বলতে আমি মানে সম্পত্তির স্বার্থে বলছি না, আমি সামাজিক স্বার্থে বলছি, যে তারা যদি আলোচনার মধ্যে আসে এবং সেটা যদি দ্বিপাক্ষিক হয়, এবং এই কথাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে আসলে যে কোনো সমাধানের জন্য প্রত্যেকটা জিনিসকে পারস্পরিক হতে হয়।
দ্বিপাক্ষিক হতে হয়, এটা এক পক্ষ দিয়ে কখনো এটা হবে না। তো এই জন্য আমরা যত কিছু করি না এখন এই সময়টাতে এসে আমি মনে করি ভীষণভাবে জরুরি হচ্ছে মহাপরিকল্পনা। কারণ আমাদের এই শহরে অজস্র মেধাবী তরুণ বা ভবিষ্যৎ শিশু আছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করার আমাদের কোনো অধিকার নেই। আসলে জ্ঞানটা তো আমাদের আছেই, কিভাবে করতে হবে আমরা জানি, এটা আলোচনা দিয়ে চলে আসবে। হ্যাঁ, হয় কি কিছু জ্ঞান আমাদের আছে, কিছু জ্ঞান বাইরে থেকে নিতে হবে, সবকিছু মিলিয়ে এটাতে মানে হয় না যে একটা দেশ যেখানে একদম মানে কিছু না জানা মানুষরা যুদ্ধ করে স্বাধীন করে ফেললো, সেখানে এটাতে কোনো কিছুই না আসলে। এই যে সবুজ এবং খেলার মাঠের কথা আমরা আলোচনা করলাম, এর বাইরে আরেকটি ব্যাপার আছে জলাধার। এই শহরে অনেক জলাশয় বা জলাধার ছিল, সেগুলো কমতে কমতে মানে একেবারে মানে দেখেন এগুলো ওই মানে বিষাদের এবং নেগেটিভ কথাই হবে। কিন্তু এখানে ওই যে বলেন যে আত্মোপলব্ধিটা এমন একটা বিষয়, যেমন আমি আমার জন্ম রাজশাহীতে, ওই শহরে অনেকগুলো পুকুর ছিল। হ্যাঁ, তো হয় কি ব্যাপারটা যে যার বাবা মায়ের বা তার পূর্বপুরুষদের পুকুর ছিল, সে যদি সবসময় ভাবে যে আমার জমিটা বড় দরকার, আমাকে ভরাট করে ফেলতে হবে, এই ধরনের মানসিকতা, তাই না? তারা লেখাপড়া শিখেছে, বিদেশে গিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু এই যে বললাম ঘুরে ফিরে আমার কাছে মনে হয় যে এই জাতির এখন একটা মানসিক চিকিৎসা দরকার, এবং যেটা খুবই জরুরি একটা মানসিক চিকিৎসা হলে তখনই আসলে মানে সামগ্রিকভাবে একটা মানে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবে তারা। এবং আমি মনে করি যে মানে বিশেষ করে সমাজের যে সাংস্কৃতিক কাঠামোটা তৈরি করা দরকার, যেখান থেকে সামাজিক দায়িত্ব তৈরি হবে, সেই জায়গাগুলো আমরা অনেক পিছিয়ে আছি সেই জায়গাটাতে। কারণ আলটিমেটলি আপনি যত কিছুই করেন না কেন, দায়িত্ববোধের জায়গা যদি তৈরি না হয় হবে না, কিছুই করতে পারবে। যেটা আপনার কথার আরেকটি সূত্র ধরে যে দ্বিপাক্ষিক হতে হবে ব্যাপারটা, মিথস্ক্রিয়া থাকতে হবে, দ্বিপাক্ষিক হতে হবে। একটা পপুলার ব্যাপার থাকে যে কিছু হলেই সরকারকে দায়ী করা, তার সমালোচনা করা, কিন্তু ব্যক্তি পর্যায়ে তো দায় ছিল, কেননা এখনও যতটুকু সবুজ টিকে আছে সেটা সরকারি প্রপার্টি যেগুলো বা করা হয়েছে, রমনা পার্ক, ধানমন্ডি পার্ক, এগুলোতে। কিন্তু তার বাইরে যে বিশাল অংশ ব্যক্তি মালিকানাধীন জায়গা ছিল, সেগুলো তো সব বিল্ডিং হয়ে গেছে বা জলাধার ভরাট হয়ে বিল্ডিং হয়ে গেছে। সরকারের তো দায় আছে। আপনি যখন মানসিকতা বললেন যে আগ্রাসী যদি হয়, আপনি জায়গা ছাড়তে চাইবেন না। যে আমাদের যে ধরেন যে নিয়মকানুন যে আছে না, একটা রাজুকের নিয়ম আছে, কতটুকু জায়গা ছাড়বে, কতটুকু জায়গা রাখতে হবে। এখন আপনি আপনার কোনো কিছু ছাড়তে গেলে হাহুতাশ হয়ে যায়, আপনি নিঃস্ব হয়ে যান, তখন বিপজ্জনক খবরটা। ওই জন্য বললাম যে ঘুরে ফিরে মানসিক ব্যাপারটাই আসবে। কিন্তু হ্যাঁ, তো ওইটা বললাম যে আসলে আমাদের যেটুকু জায়গাতে যদি সেইটুকু জায়গায় যদি উপলব্ধিটা হয়, ওইটুকুকে সাজিয়ে গুছিয়ে রাখলে এখনো অনেক সম্ভাবনা আছে। আর ঢাকা তো বিস্তৃত হচ্ছে এবং বিকেন্দ্রীকরণ ওই যে একটা মানে পপুলার ডিবেটের জায়গা। বিকেন্দ্রীকরণ তো আমরা করতে পারলাম না। আপনি দেখেন, আপনি যেটা বলছেন এগুলো করতে হলে আপনাকে চিন্তা করতে হবে। দেখেন, যখন আমি ভাববো মাত্র 1 বছরের জন্য একরকম জিনিস হবে, যখন আমি 500 বছরের জন্য ভাববো তাহলে একরকম, যখন আমি 1000 বছর একরকম জিনিস হবে। এই জন্যে কী হয়, যে বৃত্তটা তখন আমার কত বড়, এই বৃত্তটার মধ্যে আসলে মানুষের স্বভাব কী হবে, তার মানে আমাকে কিন্তু সামাজিক সংস্কৃতি ঠিক করতে হবে। সেটার জন্য কতটুকু সবুজ লাগবে, কতটুকু জলাধার লাগবে, কতটুকু ভবন লাগবে, এটা কি ভাবা খুব কঠিন জিনিস, একেবারেই না। এর জন্য দরকার আসলে যারা মানে প্রাণ থেকে এটা অনুভব করে তাদেরকে চেনা, তাদের কথাগুলো শোনা, এবং এই যে সুযোগ সন্ধানী স্বার্থান্বেষী সে মানুষগুলোকে আস্তে আস্তে সরানো। একটু খুব কঠিন বিষয় না এটা, কিন্তু আমরা যত এই কথাগুলো বলি না কেন, মানে আমাদের তো অভিভাবক আছেন, অভিভাবকদের দায়িত্বটা অনেক বড়। কিন্তু আমরা হয়তো বলতেই পারি, আমি যদি আমাকে যেটুকু কাজের আমি সেটুকু কাজ করবোই, এরকম অনেক মানুষ আছে যারা কাজ করতে চায়। তো সেই জন্য আমি মনে করি ঘুরে ফিরে আমরা একটা বোধোদয়ের সময় এসে হাজির হয়েছি। আমাদের স্বাধীনতার 53 বছর চলে গেছে আমাদের। হ্যাঁ, এরপরে এখনও যদি না বুঝি আমরা ভবিষ্যতে কাঠগড়ায় আমাদের দাঁড়াতেই হবে আসলে। এর সাথে একটু অর্থ বাণিজ্যের মানে ব্যাপার আছে কিনা, বা মানে বিনিয়োগের ব্যাপার আছে নিশ্চয়ই, সরকারি বিনিয়োগ। সরকার এইসব খাতে এই যে সবুজায়ন এবং সরকারকে এটা উন্নয়ন যত আমরা যে উন্নয়নের পিছনে যে অর্থ ব্যয় করি সে তুলনায় হয়তো তেমন না। আপনি দেখেন, আপনি যদি আজকে বলেন সবাইকে যে আচ্ছা ঠিক আছে, আমি এই শহরটা যেভাবে আছে, যতগুলো খোলা জায়গা আছে, আমি জনগণকে অংশগ্রহণ চাই, আপনারা গাছ লাগান। আপনার কি মানে দেশের শহরের মানুষ অংশগ্রহণ করবে না? করবে না, অবশ্যই করবে। তো একটা শহর যদি অংশগ্রহণমূলক না হয়, আপনি যত কিছুই বিনিয়োগ করেন, যাই করেন, বারবার কিন্তু একটা জায়গায় আমি আসছি কিন্তু, তাই না? যে আমি দেখলাম যে আমার চোখের সামনে একটা এক্সাম্পল, আমি যেটা বললাম যে আমার পার্কটা সার্বজনীন একটা পার্ক ছিল, ছুটির দিনে একদম মানে ভরপুর থাকতো, সেখানে একটা অদ্ভুত জেলখানা বানিয়ে ফেলা হলো। এবং আস্তে আস্তে একটা শহর যদি জেলখানা পরিণত, এখানে যাওয়া যাবে, এখানে যাবে না, এটা তখন আমি গাছ লাগানো তো দূরের কথা, আমি তো জানবোই না যেখানে আমি গাছ লাগাবো কালকে কেটে নিয়ে চলে যাবে।
তার মধ্যে লালসা আছে আবার। লালসা শুধু তো এটা একটা প্রভাবক হিসেবে কাজ করে তো, তাই না? আপনি যদি দেখেন যে সবার মধ্যে লালা ঝরছে, সবাই ভীষণ ঢঙ্গে লালায়িত, তখন আপনার মধ্যে জিনিসটা আপনি প্রভাবিত হবেন। তো সেই জন্য আমরা যেগুলো নিয়ে আলাপ করলাম এগুলো আসলে কতটুকু জরুরি সবার জন্যে। কারণ বেশিরভাগ ক্ষমতাসীন মানুষ তারা তো এসির মধ্যে বসে থাকেন, তাদের এত কিছু মানে যারা অনেক বেশি তাদের পাওয়ার সব কিছু মিলিয়ে তারা যদি অনুভব করেন, তারা যদি মনে করেন এরকম একটা চমৎকার শহরে আমাদের সবার থাকা দরকার, এখনও অনেক কিছু সুযোগ আছে। এবং সেই মনে করি সেটাতে আমাদের কথায় কেউ যদি ক্ষিপ্ত না হয়, মনে না করে মনে করে যে এখান থেকেও কিছু ভাবনা জায়গা শুরু হতে পারে, সেখান থেকে নতুন হতে পারে আমি মনে করি। আমাদের আলোচনার সময় শেষ হয়ে এসেছে। জনাব এনামুল করিম নিঝর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।